মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত মীর জাফর ওয়াকারুজ্জামানকে শক্তিশালী করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপ্পুকে আজও ক্ষমতায় রেখেছে। আলী রিয়াজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ডেকে এনেছে সংবিধানকে রিভিউ করার জন্য, এবং তারা ইদানিং জুলাই প্রক্লেমেশন নিয়ে কথা বলছে যে আমরা জুলাইয়ের একটা প্রক্লেমেশন আমরা যদি তৈরি করি যেটা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যত কাজকর্ম আছে এটার বৈধতা দেওয়া। আমি এই টোটাল বিষয়টাকে আমি আপেক্ষিক মনে করি সেটা একটা মাত্র কারণে, কারণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেদিন বাংলাদেশ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা রানী হাসিনা শেখকে ছাত্র জনতা বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, চলে যেতে বাধ্য করেছে, it was just not that Hasina Sheikh fled the country. It's a revolution. That's the result of a revolution. What types of revolution? Under that revolution, majority of the people take the side of the state. Not for someone that ভারত একজন মাগিকে ওখানে বসাইছে দেশটাকে ধ্বংস করার জন্য, তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তাইলে আজকে যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আপনি বলবেন জেকব ভাই, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড়, যাকে নির্বাচিত করা হয়েছে, আপনারা যেটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন, যেটা নিয়ে বিএনপি শাওয়া, আমির খসরু মাহমুদ, মির্জা ফাক, গোরখদ কাব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, যারা নির্বাচন করে গলা শুকায়, যারা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে একমাত্র নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে, এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা, তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে। কিন্তু দর্শকবৃন্দ, একটা কথা, এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান। আলী রিয়াজের মতো লোকরা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আসিফ নজরুলের মতো লোকরা, ডিজিএফআই গুটি, মনির হায়দারের মতো শুয়োর, এরা বসে বসে গেটিস বনে গিট্টু লাগায়। কেন জানেন? যখন তারা এই কথাগুলো বলে যোকে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে, জুলাই প্রক্লেমেশন আনতে পারবে বা এটা করতে পারবে, একটা বারের জন্য এসব নিমক হারামরা বলে না ওকে নির্বাচিতরা, ওকে যা তোমরা বলছো নির্বাচিতরা করবে, তোমাদেরকে বাদ দেই, আমরা সরাসরি জনগণের কাছে যাই, জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায়। এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা আপেক্ষিক হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা জানেন না
আমি 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 বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানেন না, আমি বলবো না এটা ডক্টর খলিল জানেন না, আমি এটা বলবো না জালি রিয়াজ এটা জানেন না। তারা খুব ভালোভাবে জানে। এবং তারা যখন বলে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রয়েছে সংবিধানের পরিবর্তন করার, সংস্কার করার, ইটস এ সিম্পল ম্যাটার। ডক্টর মোহাম্মদ ইউনূস অকর্ষ শিক্ষিত, আমার চেয়ে তো বটেই, উনি অনেক শিক্ষিত, অনেক অভিজ্ঞ, অনেক দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশের গুটি যারা চালে ওই গুটি চালে ডক্টর মোহাম্মদ ইউনূস he become childish. Why Dr. Mohammad Yunus has to become childish? উনি বাংলাদেশে গিয়েছেন, উনি বাংলাদেশে যাওয়ার পরে যেদিন উনি ক্ষমতা নিয়েছেন, উনি ওই দিন একটা কাজ করতে পারতেন। 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, ওনার বলা উচিত ছিল আগামী 3 মাসের মধ্যে আমি রেফারেন্ডাম দেব। ওই রেফারেন্ডাম ডিসাইড করবে যে এটা বিপ্লবী সরকার হবে, আগে সংবিধানকে আমরা রাখবো নাকি আগে সংবিধানকে আমরা বাদ দেব। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, ক্ষমতা নেয়ার 1 দিন বা 2 দিন পরে যদি গণভোটের ঘোষণা দিতেন এবং 2টা বিষয়ের উপরে জনগণের রায় চাইতেন, whether he is going to offer people that either সংস্কার করবে না সংবিধানের পরিবর্তন করবে, এই 2টার উপরে জনগণ কি বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, আজকের যে সমস্যাটা গভর্নিং এর ক্ষেত্রে তৈরি হয়েছে, people are coming forward and saying this government is a illegitimate government, এই কথাটা বলার সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত মীর জাফর ওয়াকারুজ্জামানকে শক্তিশালী করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপ্পুকে আজও ক্ষমতায় রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতার জন্য শিরিন শারমিন দেশে বসে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্তের ব্যর্থতার জন্য ওয়াকারুজ্জামান এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করবেন, বি মাই গেস্ট। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস পাশ্চাত্যের মতো ভদ্রতা দিয়ে উনি সরকার চালাতে গিয়েছেন। দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা মেয়ে বা একটা ছেলে, একটা পুরুষ বা একটা মহিলা যখন প্রেম করতে যায় বা বিয়ে করতে যায়, তারা একজন আরেকজনকে সততার ভিত্তিতে বিশ্বাস করে, একজন আরেকজনের উপরে আস্থা রাখে। এটা বলা যাবে না এটা স্বামীর ব্যর্থতা অথবা স্ত্রীর ব্যর্থতা, এটা বলা যাবে না এটা ছেলের ব্যর্থতা বা এটা মেয়ের ব্যর্থতা। আজকের আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কথা এজন্য বলছি, উনি ভুল মানুষদের সাথে ভুল সভ্যতা উনি দেখাতে গিয়েছেন। লোকজন বলে জেকব মিল্টন গালি দেয়, আরে ভাই আমি কুত্তা দেখলে লাথি দেই, আমি একটা বেশ্যাকে বেশ্যা বলি, আমি এক হুজুরকে হুজুর বলি, আমি এক পেস্টরকে পেস্টর বলি, এক গোবরখোরকে গোবরখোর বলি। In my views, there is only 2 color I can see. One is white, another is black. That's all I can see. There is nothing in the world which can convince me otherwise. পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে। প্রয়োজনে পিআর পদ্ধতিকে প্রতিষ্ঠা করার জন্য, সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য, সংস্কারে বাস্তবায়ন করার জন্য জামায়াত ইসলাম রাজপথে
কঠোর আন্দোলন গড়ে তুলবে। এই বক্তব্যটি দিয়েছেন জামায়াতের অবিসংবাদিত অনিন্দিত বিশ্বমানের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি তাকে পছন্দ করি না, কিন্তু তার বক্তব্যের কথা বললাম। বক্তব্য তো বিকৃত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আপনি কাউকে পছন্দ করেন আর না করেন, এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন। পিআর পদ্ধতি হোক, কিছু ভুল ত্রুটি থাকবে, যদি তাদের মেধা থাকে সেই ভুল ত্রুটি তারা বন্ধ করতে পারবে। আমি চাই পিআর পদ্ধতি হোক। এদিকে তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন, জাতিসংঘে ভারতের কাছ থেকে পানির হিস্সা জাতিসংঘের মাধ্যমে আদায় করে নেওয়া হবে। গত 30-20 বছর যখন থেকে বুঝ জ্ঞান হয়েছে, তারেক রহমানের মুখ থেকে আমরা এ ধরনের কথা খুব কমই শুনেছি। আমি এই বক্তব্যের জন্য তারেক রহমানকে একটু অভিনন্দন জানাই, কিন্তু তারেক রহমান তো 24-এর পরে খুব ভালো ভূমিকা রাখছেন না। তার এমন কোনো বার্তা বা বক্তব্য নেই যেটা জাতির জন্য খুব বেশি উপকারিত হতে পারে। তিনি বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে শক্ত কোনো স্ট্যান্ড নেন নাই। মানুষ বলতে পারবে না তিনি কি বিচার চান নাকি চান না। বিডিআর বিদ্রোহের বিচার কি তিনি চান নাকি চান না। 24-এর গণহত্যার বিচার নিয়ে তারেক রহমানের স্পষ্ট কড়া কোনো বক্তব্য নেই। সীমান্ত হত্যা নিয়ে তারেক রহমানের স্ট্রং কোনো বক্তব্য নেই। এই কারণে বলি, তার কোনো বক্তব্য আমাদের কোনো উপকারে এসেছে বলে আমি দেখি না। কিন্তু গতকাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে জাতিসংঘে অভিযোগ করার মাধ্যমে ভারতের কাছ থেকে পানির হিস্সা আদায় করে নেওয়া হবে, এই বক্তব্যটি আমার ভালো লেগেছে। তারেক রহমানকে যদি তার অতীতের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হয়, ঘুণে খেয়ে যাওয়া ভোট থেকে কিছুটা ভোটও সজীব বা পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে অবশ্যই তাকে বিডিআর বিদ্রোহ, 24-এর গণহত্যা, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ছাত্রলীগের নিষিদ্ধকরণ, সীমান্ত হত্যা, পানির হিস্সা, এসব নিয়ে তারেক রহমানকে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে। শক্ত স্ট্যান্ড না নিলে মানুষ দোলাচলের মধ্যে থাকবে, ভোট চলে যাবে, আরও কমে যাবে। হয়তোবা আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে, এটা নিশ্চিতভাবে। তবে বুঝতে হবে এটা নিশ্চিত এবং নিশ্চিত বিএনপির 50% ভোট চলে যাবে, এখানে নিঃসন্দেহে, এই ব্যাপারে সন্দেহ রাখার কোনো কারণ নেই। বিএনপির 50% ভোট যদি সরে যায় আর আওয়ামী লীগ থেকে তারা কিছু ভোট পাবে, তবে পুরাভাবে ওই পরিমাণ ভোট আসবে না কোনোভাবেই। আপনারা যতভাবে আশাবাদী হোক, বিএনপি আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, আগের শক্ত সামর্থ্য ভোটের রাজনীতিতে আর ফিরতে পারবে না। ওই যে তারেক রহমান শক্ত স্ট্যান্ড নিতে পারছে না। এদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া তো অনিশ্চিত বলতেই পারেন। ইউরোপ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। মির্জা ফখরুলের ব্যাপারে তারা পজিটিভ, বুঝতে পারছেন? অর্থাৎ ফখরুল নিজের কাম গুছিয়ে নিয়েছে। ফখরুল কিন্তু এখন প্রধানমন্ত্রী হবার নেশায় উদ্গ্রীব, তিনিই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আসলে কি জনগণ তো এটা জানবে ভোটের আগে হলেও, তাহলে মানুষ কি ভোট দিবে? যাই হোক, এটা মানুষ বলবে। এদিকে আপনার ইসরায়েল এখন আমেরিকার বোঝা, বিরক্ত। ইসরায়েল কিন্তু আমেরিকাকে বিরক্ত করেই চলছে অনবরত, একের পর এক। এদিকে আল জাজিরা একটি নিউজ করেছে, কাশ্মীরে ব্যাপক হামলাযোগ্য হয়েছে এবং 5টি বই নিষিদ্ধ করেছে। তার মধ্যে একটি বই হলো হাফসা কানজি জাগওয়ালের লেখা কলোনাইজিং কাশ্মীর। এই বইটি কাশ্মীরে এখন নিষিদ্ধ করেছে। এটার বিরুদ্ধে ইন্টেলেকচুয়াল সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে ভারত হামলা করেছে। এটা নিয়ে আল জাজিরা একটি বড় নিউজ করেছে। এই যে দেখেন, এই যে আল জাজিরার নিউজ দেখতে পাচ্ছেন। কাশ্মীরে ভারতের বই নিষেধাজ্ঞা, মানে জনগণের স্মৃতির উপরে হামলা করা হয়েছে। যে আল জাজিরার নিউজ আবার দেখাবো, এই যে দেখেন আল জাজিরা। তো এই নিউজটাকে আমার দেশ আবার অনুবাদ করে আন্তর্জাতিক পেজে ছাপিয়েছে, যেহেতু গুরুত্বপূর্ণ সংবাদ। হাফসা কানজওয়াল বিষয়টিকে পুরোই বিদ্রুপ বলে মন্তব্য করেছেন। 2019 সাল থেকে কাশ্মীরে সেন্সরশিপ, নজরদারি এখন সেটা চলছে, তবে এটি অযৌক্তিক। বছরের পর বছর ধরে কাশ্মীরের মানুষের উপরে নির্যাতন, এটা বিস্ময়কর। এই অঞ্চলে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করে, নির্যাতন করে, ভারত কাশ্মীরের উপরে সেভাবে নির্যাতন করে।
শেখ হাসিনাকে আরেক এরিয়াল শেরন হিসেবে তৈরি করতে চেয়েছিল ভারত আমাদের উপর অত্যাচার করার জন্য, কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত আসলে পালিয়েছে। ইসলামী ব্যাংকের আমানত ফিরে পাচ্ছেন না সাধারণ মানুষ। ভাই, আমি আপনাদেরকে বলছি না, সত্য কথা বলবো। আমার বাপ লক্ষ্মীপুরে যখন ইসলামী ব্যাংক হয়, আমার বাপের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 93 সম্ভবত, 93 বা 94। বুঝলেন কত আগে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করছে, নিশ্চয়ই পছন্দ করতো। সেই ইসলামী ব্যাংকের অবস্থা ভালো না, এখন খেয়ে ফেলেছে সব। প্রতিটি ব্যাংকের 80% টাকা চুরি করে নিয়ে গেছে। ইসলামী ব্যাংক থেকে কত টাকা নিয়েছে বুঝতে পারছেন? কোন ধারণা আছে? 30,000 কোটি টাকা এক ব্যাংক থেকে। সরি, দুঃখিত, 67,000 কোটি টাকা। 67,000 কোটি টাকা, বুঝতে পারছেন? এক বছর ধরে প্রবাসীরা যে পরিমাণ টাকা পাঠাবে, এক বছর ধরে সব টাকা চুরি করে নিয়ে গেছে এই এস আলম এবং শেখ হাসিনা, শেখ রেহানা। ইসলামী ব্যাংকের আমানত মানে যারা আমানতকারী অ্যাকাউন্ট হোল্ডার, তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এটা মায়া মমতা না। ইসলামী ব্যাংকের প্রতি অনেকেরই দরদ থাকতে পারে না, খুব স্বাভাবিক, ইসলামী প্রতিষ্ঠান। তবে এটা যে ধ্বংসের গোড়ায়, এটা তো সত্য না। তারা আপনি তারেক রহমানকে ভালোবাসেন। এখন আমি যদি বলি তারেক রহমানের বয়স 60 বছর, আপনি রাগ করবেন? এটা তো সত্য কথা। রাগ করবেন না, রাগ করা উচিত না, এটা সত্য কথা, ঠিক না? বাস্তবতাই ইসলামী ব্যাংক এখন সংকটে। কারণ জামাত ইসলাম খুব শক্তিশালী সংগঠন, তাদের কত অসংখ্য নেতাকে ফাঁসি দিয়েছে, এটা সত্য না? জামাত কিচ্ছু করতে পারে নাই। বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে, তারা একটা মিছিলও করে নাই, মির্জা ফখরুল একটি বিবৃতিও দেয় নাই, এটা সত্য না? বিএনপি তো দেয় নাই। এখন আপনি যদি রাগ করেন না, বিএনপির বিরুদ্ধে যাচ্ছে না, এটা সত্য। আপনার শান্তি লাগবে, সত্য কথা বলবেন। আপনার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, সত্য কথা বলে দিবেন। ব্রেন পাকটা লাগবে, মন শান্তি লাগবে, নিঃশ্বাস ভালো হবে, ঘুম ভালো হবে। এই হলো আজকের দৈনিক আমার দেশের বিশ্লেষণ। জুলাই সনদের প্রস্তাবে আরো ছাড়ের চিন্তা বিএনপির মোটামুটি সুবোধ হচ্ছে না, সব হারাইয়া এখন বিএনপি ভদ্রতা দেখাইতেছে। ওই যে এখন এগুলো কেন করতেছে জানেন? সুবোধগিরি দেখায়। ওই যে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে মির্জা ফখরুল এখন সুবোধগিরি দেখাচ্ছে, সরকারের সাথে সহযোগিতাপূর্ণ মানসিকতা প্রদর্শন করছে। পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনো বাতিল করেনি সরকার। ভাঙ্গেনি আওয়ামী সিন্ডিকেট, চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ, এস আলম, আব্দুল সালাম সহ আওয়ামী নেতাদের কয়েকশো ভবন অক্ষত। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্লেষণ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখনকার সবগুলো নিউজ ছিল আমার দেশ পত্রিকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আজই দিনের বেলা কয়েক ঘন্টা আগে একটি ভিডিও বানাতে পেরেছিলাম পাবনার হেমায়েতপুরের সেই বিশেষ জায়গাটির বিএনপি দলীয় নেতা হাবিবুর রহমান হাবিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। কারণ তিনি গত 7 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছিলেন, জামাত ইসলামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন যে কেউ দড়ি, দা, কাঁচি, ছুরি যা পায় ওটা দিয়ে যাতে তাদের জিভ কেটে ফেলে, তাদের জিভ কেটে কুত্তারে খাওয়াই দেয়। তার ভাষায় তিনি এভাবেই বলছিলেন, কালা কুত্তারে খাওয়াই দিতে হবে জিব্বা কাটটা। তো সেটি নিয়ে প্রতিবাদ করেছিলাম, নিন্দা করেছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম। এবং তার জায়গা হেমায়েতপুরই। আসলে পাবনা একটি বিশেষ জায়গা আছে হেমায়েতপুর, সেটি আমরা জানি, সেখানেই তার জায়গা। হি বেটার ফিটস দেয়ার। তো আমি ভাবিনি যে আজই কয়েক ঘন্টা ব্যবধানে আমাকে আবার বিএনপির আরেকজন নেতাকে নিয়ে ভিডিও বানাতে হবে। কি সৌভাগ্য আমার, আমি না চাইতেই সেটি হয়ে গিয়েছে। তো থাম্বনেইলে যার ছবি দেখতে পাচ্ছেন, দুজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, টাই পরিহিত ভদ্রলোক, যাকে দেখতে অনেকটা শোয়ার্জনেগারের মতো লাগছে। যুক্তরাষ্ট্রের শোয়ার্জনেগার, হলিউড অভিনেতা এবং পরবর্তীতে রাজনীতিবিদ, গভর্নর। তো সেই বডি বিল্ডার, তার সম্পর্কে কথা বলবো। তিনি জনাব আব্দুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা 10 আসনের নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট। 2001 থেকে 6 এই সময়টিতে তিনি বিএনপির টিকিটে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছেন। 2008-এ তিনি চেষ্টা করেছিলেন, তাকে দেওয়া হয়নি নমিনেশন, অন্য কেউ পেয়েছেন।
আর সে কুমিল্লা 10 আসনটি নাঙ্গলকোট এরিয়া, যেটি একটি অনেক বড় আসন। কয়েকটি উপজেলা থেকে এই আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে। আসলে দেশে বড় যে কটি আসন আছে তার মধ্যে একটি কুমিল্লা 10। তো সেই আসনের সাবেক এমপি বেশ দাপটে বলে মনে হচ্ছে। আর দাপটে না হলে তো এমপি হওয়া যায় না। যেই দলেরই হোক এমপি সাহেবরা দাপটেই হয়ে থাকেন, সূর্যবীর যে তারা হয়ে থাকেন এলাকার সুপারহিরো। সেরকমই একজন হবেন তিনি, আব্দুল গফুর ভূঁইয়া। তো জানা যাচ্ছে সেই নাঙ্গলকোট উপজেলাটি বিশেষভাবে, সেখানে যে বিএনপি আছে, উপজেলা বিএনপি, সেটি শতথা বিভক্ত। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।